আচ্ছা আচ্ছা, দেখা যাবে তো তাহলে? ঠিক 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 আছে, ঠিক আছে। তো আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে সবার ফার্স্টে ডিসকাস করব। তো অঙ্ক করতে গেলেই প্রথমে যেটা বললাম, সবার আগে দরকার আমাদের নাম্বার। আমাদের নাম্বারটাকে চিনতে হবে, মানে কত রকমের নাম্বার আছে, সেই নাম্বারগুলো কেন আলাদা আলাদা, সেগুলোর কেন এরকম নাম, সেই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, তো ফার্স্টেই নাম্বার সিস্টেমে নাম্বারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, একটা হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক বা অবাস্তব। ঠিক আছে, অবাস্তব। আচ্ছা, তো এই রিয়াল নাম্বার ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে একটু বলে দিই ইমাজিনারি নাম্বারটা কি। যেই নাম্বারটা তোমাদের খুব একটা দরকার পড়বে না সিলেবাসে, কিন্তু যেহেতু নামটা বললাম জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইমাজিনারি, মানে কাল্পনিক, মানে যেই নাম্বারটা ধরো অস্তিত্ব নেই। ঠিক আছে, সেই নাম্বারগুলো কিরকম, রুট ওভার মাইনাস অফ এনি নাম্বার, সিম্পলি ধরে রাখি 1, ঠিক আছে, বা রুট ওভার মাইনাস 2, স্কোয়ার রুট অফ -3, এই ধরনের নাম্বারগুলো ধরো, যেরকম এই যে স্কোয়ার রুট, ঠিক আছে, মানে কোনো নেগেটিভ নাম্বার বা কোনো ঋণাত্মক নাম্বারের যদি আমরা বর্গ করতে যাই, ঠিক আছে, তাহলে সেই নাম্বারটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। আচ্ছা, অঙ্কের ভাষায় এই যে এটাকে স্কোয়ার রুট অফ -1, এটাকে একটা ছোট্ট আই, স্মল আই দিয়ে ডিনোট করা হয়, যেটা হচ্ছে আইটা ইন্ডিকেট করে ইমাজিনারি। ঠিক আছে, তো এই পোর্শনটা তোমাদের দরকার পড়বে না, জাস্ট নলেজের জন্য আমি বলে রাখলাম। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার যেটা আমাদের মেইন টপিক, যেটা নিয়ে আমরা ডিসকাস করব, রিয়াল নাম্বারের মধ্যে কি কি আছে। ঠিক আছে, তো রিয়াল নাম্বারের দুটো ভাগ, একটা হচ্ছে রেশনাল, একটা ইরেশনাল। আচ্ছা, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, আর ঠিক সেম ভাবে অপোজিট ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো রেশনাল নাম্বার কোনগুলোকে বলে? রেশনাল নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলোকে রেশিও, ঠিক আছে, মানে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, যেরকম ধরো যে কোনো নাম্বার, আচ্ছা, তো আমরা এখানে ছিলাম রেশনাল। রেশনাল নাম্বারগুলো যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, মানে ধরো এই যে সিম্পলি বলা হয় পি বাই কিউ, এটা একটা ভগ্নাংশ, যেখানে কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে কিউটা কখনো শূন্য হবে না। ঠিক আছে, মানে এই যে এটাকে কি বলে, ভগ্নাংশের ওপরের পার্টটাকে বলে লব আর নিচের নাম্বারটাকে বলে হর। তো হরটাকে কখনো আমরা শূন্য হবে না। ঠিক আছে, হর যদি শূন্য না হয়, সেই ধরনের নাম্বারগুলোকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। ঠিক আছে, আর ঠিক সেম ভাবে ইরেশনাল নাম্বার কোনগুলো, যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। কোন নাম্বারগুলো? ইরেশনাল বা অমূলদ সংখ্যা কোনগুলো, একটু লিখে নি। অমূলদ সংখ্যা, আর এটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, ধরো কোনো নাম্বার, ডেসিমাল নাম্বার, ধরো এরকম আছে 3.1414, কন্টিনিউয়েশন, পৌনঃপুনি, মনে আছে সেই নাম্বারগুলো? এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় ইরেশনাল। এই নাম্বারগুলোকে তুমি এক্স্যাক্টলি একটা ফ্র্যাকশনের আকারে তুমি প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, তো এই নাম্বারগুলোকে বলা হয় ইরেশনাল। এর আরো পার্ট আছে যেটা নিয়ে আমি বলছি। আচ্ছা, আগে আসি রেশনাল নাম্বার। ঠিক আছে, এবার রেশনাল নাম্বার গুলোর মধ্যে আবার আছে ইন্টিজার আর হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ইন্টিজারটা ছেড়ে দিলাম, ফ্র্যাকশন মানে কি, ফ্র্যাকচার, কথাটা শুনেছো, খুব শোনা, ফ্র্যাকচার, হাতে ফ্র্যাকচার হয়েছে, ব্যান্ডেজ লাগিয়ে চলে আসছে, তাই তো? কি হয়েছে, ফ্র্যাকচার মানে ভাঙা।
তো ফ্র্যাকশন মানে যে নাম্বারগুলো ভাঙা, ঠিক আছে, ধরো এরকম 1/2, 2/3, এই নাম্বারগুলো হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ঠিক আছে, আর ঠিক সেম ভাবে ইন্টিজার কোনগুলো, যেগুলো ওরকম ভগ্ন নেই, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সেইগুলো। ঠিক আছে, যেরকম ধরো 1, 2 বা -1, 0, এইসব নাম্বারগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইবার ইন্টিজারের মধ্যেও আবার কিছু ভাগ আছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলি ইন্টিজারের ভাগটাকে বলার জন্য, যেটা তোমাদের ফার্স্টেই বললাম যে নাম্বার সিস্টেম, যেই অনেকগুলো নাম্বারের যে ব্যাপারটা, সেটা সেরকম মালা দিয়ে একটা বললাম, তাই তো। তো একটা মালা যদি আমি গাঁথি, ধরো একটা সুতোর প্রয়োজন হয়, সেই সুতোর মধ্যে একটা একটা করে ফুল দিয়ে আমি মালাগুলো গাঁথি, তার মাঝখানে থাকে একটা লকেট। হুম তো সেম ভাবে নাম্বার সিস্টেমের ঠিক মাঝখানে যেই নাম্বারটা থাকে সেটাকে ধরা হয় 0। ও পজিটিভও না মানে ধনাত্মকও না, আবার নেগেটিভও না মানে ঋণাত্মকও না। ঠিক আছে, কিন্তু ওর ডান সাইডে, রাইট সাইডে যে নাম্বারগুলো থাকে সেগুলো সব থাকে পজিটিভ আর মানে ধনাত্মক, আর বাঁ দিকে যে নাম্বারগুলো থাকে সেগুলো সব থাকে নেগেটিভ বা ঋণাত্মক। ঠিক আছে, এবার এইখানে ধরো এইভাবে থাকে +1, +2, এইভাবে কন্টিনিউ। ঠিক আছে, সেম ভাবে বাঁ দিকে যে নাম্বারগুলো থাকে সেম নাম্বারই কিন্তু নেগেটিভ ভাবে -1, -2 অ্যান্ড সো অন, এইভাবে কন্টিনিউয়েশন যেতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এই পাশে আবার তোমাদের মনে হবে শেষ নাম্বারটা কোনটা। আমরা কিন্তু বলতে পারি না শেষ সংখ্যাটা কোনটা, তো অঙ্কের ভাষায় সেটাকে বলা হয় অসংজ্ঞাত বা ইনফিনিটি। ঠিক আছে, যেটাকে আমরা কোনো ডেফিনেশন দিতে পারি না, মানে তুমি যত বড় ভাববে তার থেকেও বড়। ঠিক আছে, তো সেটাকে আমরা ডিনোট করি এই যে এই সিম্বলটা দিয়ে, এটাকে বলে ইনফিনিটি। ইংলিশে বলে ইনফিনিটি, বাংলায় অসংজ্ঞাত তুমি বলতে পারো, যেটা সংজ্ঞাত নয়, যেটার কোনো সংজ্ঞা নেই, ডেফিনেশন নেই। ঠিক আছে, সেম ভাবে এই নেগেটিভ দিকেও যে লাস্ট নাম্বার যেটা তুমি বা ইমাজিন করতে পারো, যেটা যত ছোট তুমি ভাববে, নেগেটিভ নাম্বার তো ছোট, যত ছোট তুমি ভাববে তার থেকেও ছোট। যেরকম ধরো তুমি যদি বলো যে -10,000, তাহলে আমি বলতে পারি তার থেকেও ছোট নাম্বার আছে -20,000, তাই না, তো শেষ নেই কোনো। তো ওটাকে আমরা লাস্টটাকে ইমাজিন করি -ইনফাইনাইট, সেম সিম্বল। এই সিম্বলটা হচ্ছে ওই যে অসংখ্য। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি এবার ইন্টিজারে। তো ইন্টিজারের ক্ষেত্রে আমি কেন এই জিনিসটা বললাম, দেখো ইন্টিজার মানে এই যে এই টাইপের সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা। তো এই যে মাঝখানে যে 0টা, এটা আলাদাভাবে একটা ইন্টিজার। ডান সাইডে যতগুলো আছে ওইগুলো পজিটিভ বা ধনাত্মক, ওইগুলোকে আমরা বলতে পারি পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, মানে ধনাত্মক যেই সব পূর্ণ সংখ্যাগুলো ওইগুলোকে একটা, আর নেগেটিভ যেগুলো আছে সেগুলো নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো এইটুকু বিশ্লেষণ। এইবার ইন্টিজারের ক্ষেত্রে নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার আর 0, এই যে তিনটে আমি পার্ট পেলাম। এই ইন্টিজারের আরো কিছু প্রকারভেদ আছে। ঠিক আছে, যেরকম ধরো ইন্টিজারের মধ্যে অনেক ধরনের নাম্বার আছে। ফার্স্টেই একটা প্রকারভেদ ধরে নিই, প্রাইম নাম্বার। ঠিক আছে, প্রাইম নাম্বার কি, মৌলিক সংখ্যা। সেম ভাবে প্রাইমের অপোজিট কম্পোজিট। ঠিক আছে, কম্পোজিট, মৌলিকের অপোজিট যৌগিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা, যৌগিক। ঠিক আছে, আচ্ছা, এবার প্রাইম নাম্বার কাকে বলে আর কম্পোজিট নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার কোনগুলো, যেই নাম্বারগুলোকে সেই যেই সংখ্যাগুলোকে সেই সংখ্যা, ঠিক আছে, বা 1, এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, মানে ডিভিজিবল বাই 1 and that number।
ঠিক আছে, ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্যাট নাম্বার, বাংলাতে লিখে দিই এক বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যেই সংখ্যাগুলো। ঠিক আছে, তার মানে নাম্বার সিস্টেমের যেই সংখ্যাগুলোকে আমরা শুধুমাত্র 1 আর সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে পারি, সেই সংখ্যাগুলোকে আমরা রাখবো এই কলামটাতে, প্রাইম নাম্বারের কলামটাতে। ঠিক আছে, তো এদের ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেইগুলো তাহলে এই জায়গায় চলে আসবে, কম্পোজিট নাম্বারে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি, দেখো প্রাইম হচ্ছে 1 আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে এখানে কি বলতে পারি আমি, 1 সেই সংখ্যা ছাড়াও আরো অন্য কোনো সংখ্যা দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, তো সেই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। তার মানে কি, ডিভিজিবল বাই 1, দ্যাট নাম্বার and some other number also। ঠিক আছে, বাংলায় কি, এক সেই সংখ্যা এছাড়াও কমপক্ষে অন্য একটি সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার মানে যেই সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আর যেগুলোকে 1 সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, তাছাড়াও আরো অ্যাটলিস্ট একটা নাম্বার দিয়ে আমি ডিভাইড করতে পারি বা ভাগ করতে পারি, সেইগুলোকে বলি আমি যৌগিক নাম্বার, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, আচ্ছা প্রাইম নাম্বারের যদি আমি উদাহরণ কিছু বলতে যাই, ধরো 2, 3, 5, 7। ঠিক আছে, বুঝতে পারছো যে নাম্বারগুলো শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেরকম ধরো 2 1 দ্বারা বিভাজ্য আর 2 সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওই নাম্বারটা ছাড়া, এই দুটো নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে কি 2 কে ডিভাইড করা যায়? যায় না। ঠিক আছে, তো 2 হচ্ছে প্রাইম নাম্বার। সেম ভাবে 3, ঠিক আছে, 3 ও তাই, 1 আর সেই সংখ্যাটা 3, এই দুটো নাম্বার দিয়ে ওকে আমি ভাগ করতে পারি, এছাড়া আর কোনো নাম্বার দিয়ে তো ভাগ করতে পারি না 3 কে, তাই না? তো 3 ও হচ্ছে প্রাইম নাম্বার। সেম ভাবে তুমি 5, 7 বা আরো যে নাম্বারগুলো আছে ধরো 11, 13, 17, এই সবগুলো হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, সেম ভাবে কম্পোজিটের যদি তুমি ডেফিনিশন বলতে যাও বা সরি এক্সাম্পল বলতে যাও, কোনগুলো, এই যে মাঝখানের গ্যাপের নাম্বারগুলো ধরে নাও 2, 3, 4, 4টাকে আমি নিয়ে নিই এখানে, 4 একটা কম্পোজিট নাম্বার। কেন? 4 কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, আর 2 দিয়েও ডিভাইড করা যায়, তাই তো? তার মানে ওর কটা নাম্বার দিয়ে ওকে ডিভাইড করা যাচ্ছে? 4 কে 3টে নাম্বার দিয়ে। 1, এই যে কোথায় 1 সেই সংখ্যা এছাড়াও একটি আদার নাম্বার, অন্য একটি সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তো 4 হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, সেম ভাবে যদি আমি ধরো 6 কে নিয়ে নিই, 6 কে কতগুলো নাম্বার দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে। ঠিক আছে, তার মানে 1 আর সেই সংখ্যা ছাড়াও আরো দুটো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে 6 কে, তাহলে 6 ও হচ্ছে কি কম্পোজিট নাম্বার। ঠিক আছে, সেম ভাবে আমি নিতে পারি 8, নিতে পারি 9, সব নাম্বার, এগুলো নাম্বার হচ্ছে সব কম্পোজিট নাম্বার। ঠিক আছে, আচ্ছা একটা স্পেশাল একটা নাম্বার আছে নাম্বার সিস্টেমে, যেটা একটাই আছে, বলো তো সেই নাম্বারটা কি? আমি তোমাদেরকে একটা স্টার দিয়ে একটু বলে দিই, নাম্বার সিস্টেমে একটাই নাম্বার আছে যেই নাম্বারটা 1 and only, আচ্ছা এই প্রাইম নাম্বার যেটা ইভেন নাম্বারও। কি? ঠিক আছে, আচ্ছা এবার আসি ইভেন। ইভেন কি? ইভেন কি আর অড কি, তাই তো? আচ্ছা তাহলে একটু ইভেন আর অড ডিসকাস করে নি। ইভেন নাম্বার কি?
আবার সেই ইন্টিজারকেই আমরা ভাগ করতে পারি। ইভেন আর অড, ঠিক আছে? ইভেন আর অড, ইভেনের বাংলা মানে কি? জোড় সংখ্যা। জোড় আর অড হচ্ছে ঠিক তার অপোজিট বিজোড়, ঠিক আছে? জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? ডিভিজিবল বাই 2। বা 2 দিয়ে বিভাজ্য। যেই সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য বা 2 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে নাম্বার সিস্টেমের, সেই সংখ্যাগুলোকে, সেই ইন্টিজার গুলোকে বলা হয় জোড় সংখ্যা, ঠিক আছে? বা ইভেন নাম্বার। সেম ভাবে ঠিক এর অপোজিট ডেফিনেশন, যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ডিভাইড করা যায় না, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় অড নাম্বার বা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তার মানে 2 দিয়ে বিভাজ্য নয় বা নট divisible by 2, ঠিক আছে? তাহলে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল বা 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় জোড় সংখ্যা, আর যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না বা নট ডিভিজিবল বাই 2 সেই নাম্বারগুলোকে বলা হয় অড নাম্বার বা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এবার এক্সাম্পল দেখি কতগুলো। ইভেন নাম্বারের এক্সাম্পল কি কি? ফার্স্টেই যে নাম্বারটা চোখে পড়ে 2, ঠিক আছে? তারপরে 4, 6, 8, 10, 100, 1000, তাই তো? এগুলো সব হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় বা ডিভিজিবল বাই 2। এই সব সংখ্যাগুলো হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, ঠিক আছে? আর ঠিক মাঝখানের সংখ্যাগুলো যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, যে সংখ্যাগুলো, সেগুলোকে কি বলে? এরকম 3, 3 কে কিন্তু ভাগ করা যায় না, বিজোড়। 1 ভাগ করা যায় না, 1 থেকে শুরু হবে। তারপরে 5, 7, এই সংখ্যাগুলো সব হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের আগের স্লাইডে আমি একটা কথা বলেছিলাম যে এই যে ওয়ান অ্যান্ড অনলি প্রাইম নাম্বার হুইচ ইজ ইভেন, তার মানে নাম্বার সিস্টেমে এরকম একমাত্র একটি নাম্বার বলো যেটি হচ্ছে প্রাইম মানে মৌলিক আর তার সাথে ইভেনও জোড় সংখ্যা। কোন নাম্বারটা বলো তো? একদম ফার্স্টেই যেটা আমরা দেখি, এই যে 2, ঠিক আছে? তারা একটু কালারফুল করে দিই। এই যে 2, এই নাম্বারটা নাম্বার সিস্টেমের একটি মাত্র নাম্বার যেটি তোমার হচ্ছে প্রাইমও হবে আবার ইভেনও হবে, মানে মৌলিকও হবে তার সাথে সাথে হচ্ছে জোড় সংখ্যাও হবে। এছাড়া কিন্তু আর কোনো জোড় সংখ্যাকে তুমি এই মৌলিক সংখ্যা শ্রেণীতে ফেলতে পারবে না, ঠিক আছে? তো এই এক্সাম্পলটা হচ্ছে 2, ঠিক আছে? তো এই হচ্ছে এক্সাম্পল। তো তুমি বাদ বাকি প্রাইম নাম্বার গুলোকে দেখো, এখানে আমি যেগুলো এক্সাম্পল লিখেছি খুব কমই লিখেছি, 3টে লিখেছি, বাকিগুলো আছে কি 3, 5, 7 সবগুলো দেখো অড নাম্বার, ঠিক আছে? তো ওই এক্সাম্পলটা যেটা বললাম, ওয়ান অ্যান্ড অনলি প্রাইম নাম্বার, একমাত্র মৌলিক সংখ্যা যেটা ইভেনও জোড় সংখ্যাও, সেটা হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এই হলো ইভেন অড। আচ্ছা, এইবার ইন্টিজারের আরেকটা ভাগ আমরা দেখি। আচ্ছা, আগের যে ডেফিনেশন গুলো তোমাদেরকে বললাম, যেরকম ধরো এই অড ইভেনের কথা, ঠিক আছে, এইখানে কিন্তু নেগেটিভ পজিটিভ উভয় নাম্বারই অড বা ইভেন হতে পারে। যেরকম আমি তোমাকে প্লাস দিয়ে সবগুলো বললাম, তো 2, 4, 6, 8, 10, 100 যেটা বললাম সব দেখো পজিটিভ। নেগেটিভ গুলো কিন্তু সেম ভাবে ইভেনই হবে, ঠিক আছে? সেম ভাবে অডের ক্ষেত্রেও তাই হবে। আর তার আগের স্লাইডে যেটা আমি বললাম প্রাইম বা কম্পোজিট সেম, ঠিক আছে? আচ্ছা, তো
আচ্ছা, এইবার চলে যাই আরেকটা নাম্বার, ইন্টিজার, যেটা হলো নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার আর জিরো। আমি বলেছিলাম তিনটে ভাগ। তো এইবার ইন্টিজার গুলো তো, ঠিক আছে, ইন্টিজারের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার আর হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তাই না? ন্যাচারাল কথাটা খুব শোনা, আমাদের কাছে খুব শোনা। ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, মানে যে নাম্বারগুলো তোমার পরিবেশে, তোমার প্রকৃতিতে, মানে তুমি ফিল করতে পারছো নাম্বারগুলোকে। তুমি তো দেখতে পাবে না নাম্বার, এটা একটা দূর এরকম দেখতে পাবে না, কিন্তু তুমি ফিল করতে পারবে। যেরকম ধরো, তোমাকে যদি আমি বলি যে তোমার ঘরে কতগুলো জানলা আছে, তুমি গোনো, ঠিক আছে, তুমি কত থেকে গোনা শুরু করবে নাম্বারটা? একটা দুটো এইভাবে শুরু করবে তো, 1 2 3 4 এইভাবে। তার মানে তুমি কাউন্টিংটা স্টার্ট করছো 1 থেকে, ঠিক আছে। তার মানে ন্যাচারালি তোমার মধ্যে কোন নাম্বারটা আগে আসছে? 1, ঠিক আছে। তো 1 থেকে ন্যাচারাল নাম্বার গুলো শুরু হয়, ঠিক আছে। প্রাকৃতিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু নেগেটিভ নাম্বার গুলো আসবে না। কারণ কি, তোমাকে যদি আমি বলি গোনো কতগুলো তোমার ঘরে দরজা বা জানলা আছে, কতগুলো গোনো, তুমি কখনো কি -1 -2 থেকে গোনা শুরু করবে না? তুমি সবসময় 1 থেকে গোনা শুরু করবে, ঠিক আছে। তো 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 অ্যান্ড সো অন। এই যে ডট ডট ডট, এটা মানে হচ্ছে কন্টিনিউয়েশন, মানে শেষ নেই কোনো। লাস্ট ন্যাচারাল নাম্বার যদি তোমাকে বলতে বলি, তুমি বলে শেষ করতে পারবে না। কত বড়? 1000? না, আমি বলবো 10,000ও আছে, কেউ বলতে পারে 20,000ও আছে, আরেকজন বলতে পারে 30,000ও আছে, তাই না? কোনো শেষ নেই। তো এটাও হচ্ছে ইনফাইনাইট, অসংজ্ঞাত। তার মানে ওই শেষ কোথায় গিয়ে? ওই যে বলতে পারি ইনফিনিটিতে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হোল নাম্বার, ঠিক আছে, যেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। হ্যাঁ, হোল নাম্বার কত থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে, ঠিক আছে। হোল নাম্বার কিন্তু 1 থেকে স্টার্ট হচ্ছে না, হোল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। আর এই দুটো কিন্তু পজিটিভ ইন্টিজারের ভাগ, শুধু নেগেটিভ ইন্টিজার কিন্তু এর মধ্যে আসবে না, ঠিক আছে। ধনাত্মক যেই তোমার ইন্টিজার গুলো আছে সেইগুলো, তো সেইগুলো আসবে তোমার হচ্ছে হোল, সেইগুলো আসবে তোমার, সরি, পজিটিভ ইন্টিজার যেগুলো আছে, ধনাত্মক যেগুলো আছে তোমার ইন্টিজার গুলো, অখণ্ড সংখ্যাগুলো, তার মধ্যে আসবে হচ্ছে ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা বা হোল নাম্বার, ঠিক আছে। এবার হোল নাম্বার আসবে 0 থেকে, 0 1 2 3 4 করে সো অন আপ টু ইনফিনিটি, ঠিক আছে। তার মানে এই দুটো নাম্বারের মধ্যে, মানে এই দুটো যে ভ্যারিয়েশন, এই দুটো যে টাইপ আসলো, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই যে জিরোটার, ঠিক আছে, এই যে জিরোটার, এটার হচ্ছে ডিফারেন্স। কারণ এই জিরোটা হচ্ছে হোল নাম্বারের মধ্যে আছে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো গিয়ে ইন্টিজারের ভ্যারিয়েশন। তো এবার আমি চলে যাই আগের একটা স্লাইডে, যেখানে আমার এই যে দুটো ভাগ হয়েছিল, ইন্টিজার আর ফ্র্যাকশন, ঠিক আছে। তো এইবার চলে আসি আমি ফ্র্যাকশনটাকে ডিসকাস করতে, ঠিক আছে। ইন্টিজার আমার ডিসকাস হয়ে গেল, এবার চলে আসবো ফ্র্যাকশনে। ফ্র্যাকশন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ভগ্নাংশ, ভগ্ন অংশ। হ্যাঁ, তো ফ্র্যাকশন কত প্রকার? ঠিক আছে, ফ্র্যাকশন সাধারণত 3 প্রকার, তাই তো। ফ্র্যাকশন সাধারণত 3 প্রকার, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন,
প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ, যেটা প্রকৃতই ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, প্রপার ফ্র্যাকশন। সেকেন্ড হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন মানে অপ্রকৃত ভগ্নাংশ। আর থার্ডটা কি? মিক্সড ফ্র্যাকশন। বা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো এই তিনটে হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশের তিনটে ভাগ। ঠিক আছে, ফার্স্টটা কি? প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এবার আসি প্রকৃত ভগ্নাংশ মানে কি। ফ্র্যাকশন জিনিসটা কিরকম দেখতে হয়? পি বাই কিউ, ওই যে একটা ডিসকাস করলাম একটা জায়গায়, পি বাই কিউ, তাই তো এরকম ফরম্যাটে থাকে, ভাগের ফরম্যাটে থাকে, যেখানে উপরের পার্টটাকে আমরা কি বলি? লব বা নিউমারেটর, আর নিচে হচ্ছে হর, ডিনোমিনেটর। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ কখন বলে? যখন এই নিচের পার্টটা মানে হরটা এই লবের থেকে বড় হয়, তখন সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, হর গ্রেটার দেন লব। হর যদি লবের থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেরকম একটা এক্সাম্পল দেখে নিই, 2/3। দেখো উপরের নাম্বারটা ছোট, নিচের নাম্বারটা বড়, হরটা বড় লবের থেকে। সেম ভাবে ধরো 4/9। ঠিক আছে, 4টা ছোট, উপরের নাম্বারটা ছোট, লবটা ছোট, হরটা বড়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সেম ভাবে অপ্রকৃত ভগ্নাংশ কি? জাস্ট উল্টোটা। ঠিক আছে, মানে যদি হর লবের থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, এটা কি রকম? হর কোনটা? এই যে নিচেরটা যদি এটা বড় ছোট হয়ে যায় উপরেরটার থেকে, মানে ধরো 4/3। ঠিক আছে, দেখো উপরের নাম্বারটা বড় আর নিচের নাম্বারটা ছোট, যদি লবটা বড় হয়ে যায়, হরটা যদি ছোট হয়ে যায়, তাহলে হচ্ছে সেটা কি? ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সেম ভাবে আরেকটা এক্সাম্পল নিয়ে নি, 13/9। বড় নাম্বার উপরে, ছোট নাম্বারটা নিচে, এইগুলো সব হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এইবার চলে এসো থার্ড এক্সাম্পলটাতে, মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনটা কি রকম? মিক্সড, ঠিক আছে, মিশ্রণ, মিক্সচার। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে? একটা ইন্টিজার থাকবে আর একটা ফ্র্যাকশন থাকবে। ঠিক আছে, কিরকম ভাবে দেখতে? 2/1/3। ঠিক আছে, মিক্সড পিকলের মতো, মিক্সড জ্যামের মতো, অনেকগুলো জিনিসপত্র মিশিয়ে তৈরি করা আছে সেরকম এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন। মিক্সড, দেখো এই একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা যেগুলো আমরা দেখলাম, যেগুলো জাস্ট ডিসকাস করলাম। ঠিক আছে, আর 1/3 এটা ফ্র্যাকশন। ঠিক আছে, তো এই দুটোর মিক্সচার, মিশ্রণ, তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আরেকটা মিশ্র ভগ্নাংশ দেখে নিই, 4/2/3। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এইবার এই মিশ্র ভগ্নাংশ যেটা, সেই মিশ্র ভগ্নাংশ থেকে আবার সব সময় মিশ্র ভগ্নাংশ থেকে এই ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, তার একটা ছোট্ট একটা প্রসেস আছে। কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, ধরো এই একটা মিক্সড ফ্র্যাকশন আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। কিভাবে পারি? তার একটা রুলস আছে, সেটা কি? ধরো এই যে এটা নিচে যেটা আছে তোমাদের হচ্ছে হর, ঠিক আছে, এটা এখানেই থাকবে।
ওপরের যেই নাম্বারটা 4 আর 3 এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, মানে 4 × 3, ঠিক আছে, করে নিয়ে যোগ করতে হবে এই যে ওপরের নাম্বারটা লবে আছে তার সাথে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, উপরে 3 × 4, 3 × 4 = 12 প্লাস 2/3 মানে 14/3, ঠিক আছে। 14/3 দেখো এটা কি রকম দেখতে, প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? দেখো উপরের পার্টটা বড়, নিচের পার্টটা ছোট, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। তার মানে যে কোনো মিক্সড ফ্র্যাকশন থেকে কিন্তু আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা যখন পারি তার মানে অপোজিটটাও সম্ভব, ঠিক আছে। তো অপোজিট মানে যেটা বললাম কি, ইমপ্রপার ফ্র্যাকশন যদি কোনো থাকে সেখান থেকে আমি তোমার মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশেও কনভার্ট করতে পারি। কিভাবে পারি দেখো, এইটাকে আমি করে দেখি 14/3 কে। ধরো এই নাম্বারটা আছে 14/3, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্র্যাকশনটা, ইমপ্রপার ফ্র্যাকশন, তো ওকে আমি হচ্ছে ভাগ করব, ডিভাইড করব, ঠিক আছে। কিভাবে ডিভাইড করব, এই 14 কে ভাগ করব 3 দিয়ে, 3 দিয়ে, ঠিক আছে, নর্মাল ভাগ, সেগুলো আমরা নর্মালি করে থাকি। তো কিভাবে করব, 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে, কত দিয়ে গুণ করলে পরে 14 এর কাছাকাছি নাম্বার পাবো, 4 দিয়ে, 3 × 4 = 12, তাই তো। আর এখানে ভাগশেষ কত হয়ে যাবে, 2, ঠিক আছে। তো এই হলো প্রসেস। এইবার দেখো এই ভাগশেষটা ছোট, আর এই 3টার থেকে ছোট আর কি ভাগশেষটা, তো আমরা এটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, তো এখানেই প্রসেসটা শেষ, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এই নাম্বারটাকে আমি, এটাকে কি করে আমি নাম্বারে লিখবো, তাই না। এটার প্রসেস হচ্ছে কি 4, এটা হচ্ছে ইন্টিজার পার্টটা মিশ্র ভগ্নাংশের, এই যে এটা তোমাদের যেই ভাগশেষ যেটা 2, সেটা হয়ে যাবে ওপরে, সেটা হয়ে যাবে তোমার লবের জায়গায়, আর হরের জায়গায় চলে আসবে এই 3, ঠিক আছে। দেখো এইখান থেকে আমরা এসেছিলাম এইখানে, আবার এই যে নাম্বারটার থেকেও কিন্তু এখানে এলাম, ঠিক আছে। সেম তো, ম্যাজিকের মতো। তার মানে যে কোনো মিশ্র ভগ্নাংশকেই আমরা তোমার অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারি, আর যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকেও আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল বেসিক কিছু ভাগ ফ্র্যাকশনের, ঠিক আছে। আরো কয়েকটা টাইপস আছে ফ্র্যাকশনের, যেটা হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ফ্র্যাকশনের মধ্যে যেটা আসবে লাইক ফ্র্যাকশন, ঠিক আছে। লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, ফ্র্যাকশনস, আর হচ্ছে ইউনিট ফ্র্যাকশনস, ঠিক আছে। আচ্ছা, তো লাইক ফ্র্যাকশনস কোনগুলো, লাইক ফ্র্যাকশনস মানে একই রকম দেখতে, একই রকম দেখতে কোনগুলো, ধরো যে ভগ্নাংশগুলোর তোমাদের হরগুলো হয় হচ্ছে সেম, সেগুলো হচ্ছে লাইক ফ্র্যাকশন, ঠিক আছে। মানে তুমি যত রকমই নাম্বার নাও না কেন, দেখো হরগুলো সব এক, এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় লাইক ফ্র্যাকশন, ঠিক আছে। সেম ভাবে আনলাইক ফ্র্যাকশনস কি, ঠিক উল্টো ডেফিনেশন, মানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যদি আলাদা আলাদা হয়, সেগুলোকে বলা হয় আনলাইক ফ্র্যাকশনস। যেরকম দেখো সব আলাদা আলাদা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সব আনলাইক ফ্র্যাকশন, আলাদা আলাদা দেখতে, ঠিক আছে। ইউনিট ফ্র্যাকশন কি, যেগুলোর ওপরের পার্টে শুধুমাত্র 1 থাকবে, 1 বা ইউনিট, ইউনিট মানে এক বা একক,
ঠিক আছে, যদি তোমাদের নাম্বারগুলোর লবে 1 থাকে সেইগুলোকে বলা হয় তোমার ইউনিট ফ্র্যাকশন। এই সবগুলো নাম্বার, সবগুলো ফ্র্যাকশনের তোমার লবে আছে হচ্ছে 1, 1 করে আছে, তো এইগুলো সব হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। ঠিক আছে, তো প্রথম থেকে একবার আমি রিভাইজ করি। তো নাম্বারসে আমি গেছিলাম রিয়াল নাম্বার, ইমাজিনারি নাম্বার, রেশনাল, ইরেশনাল, ঠিক আছে, ইন্টিজার, ফ্র্যাকশন, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, প্রাইম, কম্পোজিট, অড ইভেন, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, আচ্ছা, প্রপার, ইমপ্রপার, আচ্ছা, আচ্ছা। এইবার প্রাইম নাম্বার আমি বলেছিলাম মৌলিক নাম্বার, মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই মৌলিক সংখ্যা রিলেটেড আরো দুটো ছোট্ট ডেফিনেশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে কো প্রাইম আর প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, তো কো প্রাইম জিনিসটা কি, কো প্রাইম কি আর প্রাইম টু ইচ আদার মানে, আচ্ছা, প্রাইম টু ইচ আদারটাকে আমি বলে দিই। প্রাইম টু ইচ আদার মানে একটা নাম্বার আরেকটা নাম্বারের সাথে প্রাইম, মানে একটা নাম্বার যদি আরেকটা নাম্বারের সাথে মৌলিক হয় তাহলে হচ্ছে সেটাকে বলা হয় প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, যেরকম ধরো 15 আর 16, ঠিক আছে, এই দুটো নাম্বার ইন্ডিভিজুয়ালি কি এরা প্রাইম নাম্বার? এরা মৌলিক সংখ্যা না, এরা কিন্তু যৌগিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা, কম্পোজিট নাম্বার। কারণ এই নাম্বারগুলোকে 1 সেই সংখ্যা ছাড়াও অন্যান্য নাম্বার দিয়েও ডিভাইড করা যাবে। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি এরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা না, কিন্তু একে অপরের সাথে ওরা হচ্ছে প্রাইম। মানে কি, একজন আরেকজনকে দ্বারা কি ডিভিজিবল বা বিভাজ্য না। ঠিক আছে, তো এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, বা ওদের মধ্যে কোনো কমন কোনো নাম্বারও নেই যে দুটো নাম্বার দিয়ে, যেই নাম্বার দিয়ে এই দুটো নাম্বারকে ভাগ করা যাবে। ঠিক আছে, কমন কোনো নাম্বারও নেই। ঠিক আছে, এমন কোন নাম্বার কি আছে যে নাম্বারগুলোকে দিয়ে তুমি এই নাম্বার দুটোকেই ভাগ করতে পারবে? পারবে না, এমন কোনো নাম্বার নেই, 1 ছাড়া আর কি নাম্বার নেই। ঠিক আছে, তো এই নাম্বারগুলোকে বলা হয় প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, একে অপরের সাথে মৌলিক। ঠিক আছে, আর কো প্রাইম কোনগুলোকে বলে? কো প্রাইম বলবে দুটো প্রাইম নাম্বার, ঠিক আছে, আর বা টুইন প্রাইম। আচ্ছা, টুইন প্রাইম কি? তোমার হচ্ছে দুটো নাম্বার, নাম্বার দুটো ডিফারেন্স হবে 2, আর নাম্বার দুটো ইন্ডিভিজুয়ালিও প্রাইম নাম্বার। যেমন হচ্ছে কি 3,5, দেখো এই যে পেয়ারটা, এই যে জোড়টা, ঠিক আছে, 3 আর 5, এই নাম্বার দুটো ইন্ডিভিজুয়ালি কিন্তু এরা প্রাইম নাম্বার। 3ও একটা প্রাইম নাম্বার, 5ও একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, আর এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? দেখো 2 ডিফারেন্স, তাই না? দুটো নাম্বারকে যদি বিয়োগ করি কত হবে? 2 হবে। তো এই দুটো হচ্ছে টুইন প্রাইম নাম্বার। ঠিক আছে, তো আচ্ছা, কো প্রাইম এটা হচ্ছে টুইন প্রাইম, এটা হচ্ছে টুইন প্রাইম। ঠিক আছে, কো প্রাইমটা আমি একটু ভুল বললাম, কো প্রাইমটা হচ্ছে প্রাইম টু ইচ আদারটাকে কো প্রাইম বলে। তো টুইন প্রাইম 3, 5, আচ্ছা, আরেকটা হচ্ছে 5, 7। দেখো 5 একটা প্রাইম, 7ও একটা প্রাইম, এই দুজনের ডিফারেন্স হচ্ছে 2, তো এই দুজন হচ্ছে টুইন প্রাইম। ঠিক আছে, তো এক একটা হচ্ছে পেয়ার, এগুলো টুইন প্রাইমের পেয়ার। ঠিক আছে, আচ্ছা, এইবার এই যে নাম্বারটা 7 আর 9
বলো তো এই নাম্বারটা কি টুইন প্রাইম? মানে এই দুটো নাম্বারের এই পেয়ারটা কি টুইন প্রাইম? না। কেন না? কারণ দেখো এই যে নাম্বারটা 7 প্রাইম নাম্বার, বাট 9 কিন্তু প্রাইম নাম্বার না। যদিও ওদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তোমার 2, কিন্তু যেহেতু 9টা প্রাইম নাম্বার না, তো এই পেয়ারটা কিন্তু টুইন প্রাইম হবে না। ঠিক আছে? তো বুঝতে পেরেছো তাহলে ডিফারেন্সটা টুইন প্রাইমের। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো এই যে 7 আর 9 যেটা আমি কেটে দিলাম, এটা কি কো প্রাইমও হবে? বা সরি, কো প্রাইম বলছি, প্রাইম টু ইচ আদারও হবে? হ্যাঁ, কো প্রাইম বা প্রাইম টু ইচ আদারও হবে। হ্যাঁ হবে, ও কিন্তু প্রাইম টু ইচ আদার হবে। কারণ কি? দেখো ওরা দুজন ও প্রাইম, ও প্রাইম না, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি, কিন্তু ওদের একজন আরেকজনের রেসপেক্টে প্রাইম, মানে এদের দুজনের কোনো কমন নাম্বার নেই দুজনের মধ্যে, যে নাম্বারটা দিয়ে দুটো নাম্বারকে ডিভাইড করা যাবে। ঠিক আছে, তো এই দুটো নাম্বার হচ্ছে তাহলে প্রাইম টু ইচ আদার বা কো প্রাইম। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, টুইন প্রাইম যেই নাম্বারগুলো, সেগুলো কিন্তু সবই তোমার প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, কিন্তু প্রাইম টু ইচ আদার যে নাম্বারটা, সেটা কিন্তু সবসময় টুইন প্রাইম নাও হতে পারে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ছোট্ট ডেফিনেশন, ছোট্ট একটা রিলেশন। ঠিক আছে, প্রাইম টু ইচ আদার হলে পরে তোমার টুইন প্রাইম নাও হতে পারে, কিন্তু টুইন প্রাইম হলে অলওয়েজ প্রাইম টু ইচ আদার হবেই হবে। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে নাম্বার সিস্টেম তোমার। আচ্ছা এইবার হলো আমরা নাম্বার চিনলাম। ঠিক আছে, কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা ফ্র্যাকশন, কোনটা রিয়াল নাম্বার, সব চিনলাম। ঠিক আছে, এইবার হচ্ছে তোমার নাম্বার গুলোকে পড়বো কি করে? নাম্বার সিস্টেম তো একটা নাম্বার, তোমার একটা বড় একটা নাম্বার লেখা আছে স্ক্রিনে, তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম, বললাম যে নাম্বারটা কি বল, মানে মেনলি নাম্বারটার নাম কি বলো আর কি। এবার তুমি কি করে বলবে? যদি তুমি কোনো সিস্টেম না জানো তুমি কি করে বলবে, তাই না? তো নাম্বার গুলোকে প্রোনাউন্স করার জন্য দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, যেটা হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম বলে, যেটা আমাদের নর্মালি আমরা ভারতে আমরা ব্যবহার করি। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম, যেটা বাইরে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো ফার্স্ট এটা যেটা ইন্ডিয়ান নাম্বার সিস্টেম বা হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম। ঠিক আছে, এই একটা সিস্টেম। আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, ইন্ডিয়ান নাম্বার সিস্টেম যেটা, সেখানে হচ্ছে জেনারেলি তোমার কি ইউজ হয়? ওয়ান্স, একক, দশক, শতক, হাজার, তাই তো? তো সেই জিনিসটা ওয়ান্স, এককের ঘর, থাউজেন্ড, হাজারের যেটা ঘর, লাখ, লক্ষ। ঠিক আছে, আর হচ্ছে ক্রোড়, কোটি। হুম, এবার ওয়ান্স এর মধ্যে আবার তিনটে পার্ট থাকে। এটা হচ্ছে একক বা ওয়ান্স, একক, দশক, টেন, আর হচ্ছে শতক, হান্ড্রেড। ঠিক আছে, সেম ভাবে থাউজেন্ডের দুটো ভাগ থাকে। হুম, আমরা বলি না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? ঠিক সেম ভাবে থাউজেন্ডে হচ্ছে একটা থাকে থাউজেন্ড, আর একটা থাকে 10,000। ঠিক আছে, সেম ভাবে লাখেরও দুটো থাকে, লাখ, 10 লাখ।
ক্রোড়েরও তাই থাকে, ক্রোড়, 10 ক্রোড়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম। মানে কোনো নাম্বার যদি থাকে আমরা নাম্বারটাকে ওই সাইড থেকে পড়ি, তাই তো? আচ্ছা, আর সেম ভাবে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে কি কি থাকে? ওয়ান্স সেম ভাবে থাকে এককের নাম্বার, থাউজেন্ডস, আরেকটা কি থাকে নতুন? মিলিয়ন। ঠিক আছে, এইবার এখানে দেখো ল্যাক ছিল, ক্রোড় ছিল, ইন্টারন্যাশনালে হচ্ছে মিলিয়ন থাকে। আচ্ছা, এইবার ওয়ান্স এর মধ্যে আবার তিনটে ভাগ, একক, দশক, শতক। ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস। থাউজেন্ডেরও তাই, থাউজেন্ড, থাউজেন্ড একা, 10,000, আরেকটা কি 100,000। ঠিক আছে, মিলিয়নের মধ্যেও তিনটে ভাগ, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। ঠিক আছে, তো যে কোনো নাম্বার যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে প্রোনাউন্স করতে, যদি বলে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে বলো নাম্বারটা কত, ঠিক আছে, তাহলে আমরা এই বক্সটার মধ্যে ফেলে দেবো। আর যদি বলে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের নাম্বারটা কত, তাহলে আমরা এই বক্সটার মধ্যে ফেলে দেবো। ঠিক আছে, কিরকম? ধরো একটা নাম্বার যদি আমি দেই, ঠিক আছে, এই নাম্বারটাকে যদি আমরা ধরো বলবো নাম্বারটা কত, তো যদি ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে বলতে বলি, দেখো আমরা সব থেকে সহজ উপায় কি, আমরা এই সাইড থেকে সবসময় কাউন্টিংটা করি ওই যে একক, দশক, শতক করে, তাই না? ইন্ডিয়ান নাম্বার সিস্টেম হলে কি হবে, একক, দশক, শতক, তারপরে একটা কমা দিয়ে নাও, হাজার, হাজারের পরে ওই যে 10,000, কমা নিয়ে নাও। তারপর আবার দুটো সংখ্যা, কমা। এটা কিসের হলো? ক্রোড়, কোটির, 49টা কোটির। হ্যাঁ, তার মানে 34টা হলো লক্ষ, লাখের, 52টা হলো থাউজেন্ড, হাজারের, আর 132 এটা হলো ওয়ান্সের। এবার যদি নাম্বারটাকে আমরা বলি নাম্বারটা কত, তাহলে কিভাবে বলবো? 49 ক্রোড়, কোটি, 49 কোটি, 34 লাখ, লক্ষ, 52,132। ঠিক আছে, তো এই নাম্বারটা প্রোনাউন্স আমরা করলাম কিসে? ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে। 49 ক্রোড়, 34 লাখ, 52,132 হলো। সেম নাম্বারটাই যদি আমরা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে প্রোনাউন্স করি তাহলে কি রকম হবে? আগে নাম্বারটা লিখে নিই নর্মালি, 4934521332। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো এখানে তিনটে তিনটে করে। আচ্ছা, এখানে তিনটে তিনটে করে আসছে পার্ট গুলো, তো আমরা কি করবো? ওই সাইড থেকে কাউন্ট করবো, 3, 1 2 3, 1 2 3। ঠিক আছে, এবার নাম্বারটাকে কি করে বলবো? দেখো একই নাম্বার, কিন্তু একই নাম্বার, এটা ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে সাজানো, এটা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের জন্য সাজানো। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে কি করে বলবো? সেম ভাবে হচ্ছে উল্টো দিক থেকে। 493 মিলিয়ন, 452,132 হলো। 493 মিলিয়ন 452,132 হচ্ছে নাম্বারটা। এটা হচ্ছে তাহলে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান বা হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেমে নাম্বার। ঠিক আছে, তো এই হলো নাম্বারের প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমাদের নাম্বার চেনা হলো, কিভাবে নাম্বারগুলোকে প্রোনাউন্স করবে সেটাও চেনা হলো। এবার তোমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা আছে, আচ্ছা,
প্লেইং উইথ নাম্বারস, ঠিক আছে, মানে নাম্বার নিয়ে কাজকর্ম এবার করতে হবে। তো প্লেইং উইথ নাম্বারস। ঠিক আছে, তো প্লেইং উইথ নাম্বারস এর ফার্স্টে যেটা আসবে তোমাদের সেটা হচ্ছে প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। ঠিক আছে, প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। প্লেস ভ্যালু কোন জিনিস, মানে নাম্বারটা তুমি যে ডিজিটটার কথা বলছো, ডিজিট মানে একটা নাম্বারের অঙ্ক, একটা সংখ্যার অঙ্ক, সেটার প্লেস কোন জায়গাতে আছে, ঠিক আছে। আর ফেস ভ্যালু ওই নাম্বারটা, নাম্বারটা দেখতে কিরকম। ফেস ভ্যালু মানে কি, ফেস, তুমি যখন নিজেকে আয়নায় দেখো কি দেখতে পাও, নিজেকেই দেখতে পাও। তো ফেস ভ্যালু মানে ওই নাম্বারটাই। আর প্লেস মানে ওর এক্সাক্ট পজিশনটা, ঠিক আছে, ওর পজিশনটা, ও কোথায় আছে, ওর অবস্থানটা, ঠিক আছে। আচ্ছা, তো ধরো একটা নাম্বার আছে 43125। এখানে ধরো আমি এই যে 1 এই নাম্বারটাকে নিয়ে ডিসকাস করব। 1 এর ফেস ভ্যালু কত, ফেস মানে ওই নাম্বারটা, মানে 1 এর ফেস ভ্যালু হচ্ছে 1। আর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু বা ওর অবস্থানটা, পজিশনটা। প্লেস ভ্যালু কি জিনিস, প্লেস ভ্যালু হচ্ছে ওর কোন জায়গায় ও আছে, নাম্বারটা কোন জায়গাটাতে কোথায় অবস্থান করছে, ঠিক আছে। দেখো একক, দশক, শতক, শতকের প্লেসে অবস্থান করছে, তার মানে ওর প্লেস ভ্যালু কত, ওই নাম্বারটা, তারপরে ওর পজিশন, ঠিক আছে। সেম ভাবে যদি আমি 2 এর জন্য ডিসকাস করতে চাই, যে গালিটা ইউজ করলাম ওই গালিটাই লিখি 2 এর জন্য। 2 এর ফেস ভ্যালু 2 নিজেই, ও নিজেই। আর প্লেস ভ্যালু কত, কোথায় আছে 2, দশকের ঘরে, তার মানে 2 আর 0, 20। 20 হচ্ছে ওর প্লেস ভ্যালু, ঠিক আছে। এবার তোমাদের অঙ্ক থাকতেই পারে যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর যোগফল বের করো। কি করে করব, ধরো একটা কোশ্চেন আছে, ফাইন্ড দা সাম অফ দা প্লেস ভ্যালু and the face value of the number 7 in 9742। ঠিক আছে, ধরো এই একটা নাম্বার আছে 97425। এই নাম্বারটার মধ্যে 7 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর যোগফল বের করতে হবে, সাম বা যোগফল বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুটা বের করে নিতে হবে, তারপরে ওরা সাম আমরা বের করবো, ঠিক আছে। তো প্লেস ভ্যালু অফ 7, 7 এর প্লেস ভ্যালু কত, 7, তারপরে বাকিগুলো শূন্য। আর হচ্ছে ফেস ভ্যালু অফ 7, ফেস ভ্যালু কত, ও নিজে 7। আচ্ছা, এবার বলো তো সাম কত, তাহলে দেয়ারফর সাম অফ প্লেস ভ্যালু and face value is equals to, আচ্ছা, কত, 7000।
প্লাস 7 যোগ করলে কত 7007। তার মানে এই যে অ্যান্সারটা বেরোলো এটা হচ্ছে প্লেস ভ্যালু। এই যে নাম্বারটা ছিল 97425 এর মধ্যে 7 যে নাম্বারটা আছে ওর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর যোগফল। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন আসলে পরে সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার চলে যাই প্লেইং উইথ নাম্বারস এর আরেকটা টপিক, সেটা হচ্ছে এইচসিএফ বা তোমার গসাগু আর লসাগু। ঠিক আছে, এইচসিএফ অ্যান্ড এলসিএম বা গসাগু অ্যান্ড লসাগু। গসাগু আর লসাগু। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ কি গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক, আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল আর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, এবার গসাগু মানে কি একটা কমন নাম্বার যেটা সব থেকে বড়, এবং সেই নাম্বারটা দিয়ে সেই নাম্বারগুলোকে তোমার যে নাম্বারগুলো তুমি গসাগু বা লসাগু বের করবে সেই নাম্বারগুলোকে ভাগ করা যাবে। ঠিক আছে, যেমন ধরো তোমার 24 আর ধরো 36। এই নাম্বারগুলোর গসাগু কত বা এইচসিএফ কত। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে এদের মধ্যে কমন সেই নাম্বারটা, কমন সেই ফ্যাক্টরটা। ঠিক আছে, বা কমন সেই নাম্বারটা যেটা দিয়ে আমরা ডিভাইড করতে পারি এই নাম্বারটা। ঠিক আছে, তো অনেকগুলো প্রসেসে, দুটো প্রসেসে আমি তোমাদেরকে দেখাবো, দুটো প্রসেসে গসাগু বের করা। প্রথমত হচ্ছে এই যে এটাকে বলে কমন ডিভিশন বা সাধারণ ভাগ, যেটা আর কি কমন নিয়ে নিয়ে ভাগ করা। ঠিক আছে, তো ফার্স্ট এই নাম্বারগুলোর মধ্যে দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা কমন, কোন নাম্বার দিয়ে দুটো নাম্বারই বিভাজ্য, 2 দিয়ে ভাগ করে দাও। ছোট নাম্বার নিয়ে স্টার্ট করি আমরা জেনারেলি, তাই তো। তো 2 দিয়ে যদি ডিভাইড করি 12 18 হলো। এই নাম্বার দুটোকে কি আরো ভাগ করা যায়? যায়। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 6 9। আরো যায় কি? যায় 3 দিয়ে, 2 3। এইবার কি আর যায় না, এই দেখো 2 আর 3 নাম্বারগুলো মধ্যে আর কোনো কমন কোনো নাম্বার নেই যে নাম্বারগুলো দিয়ে দুটো নাম্বারকে আমরা ডিভাইড করতে পারবো, ভাগ করতে পারবো। কমন কোনো ডিভাইজার নেই, ঠিক আছে, বা কমন কোনো ফ্যাক্টর নেই। হ্যাঁ, তো এইখানেই প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে। তো এই দুটো নাম্বারের গসাগু কত? HCF of 24 and 36 কত হয়ে যাচ্ছে তাহলে? এই যে তিনটে নাম্বারের মাল্টিপল বা গুণ, 2 into 3 মানে 12। তাই তো, তার মানে 12 হচ্ছে সেই সংখ্যাটা, যেই সংখ্যা দিয়ে, যে সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা, এবং সেই সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে ওদের গসাগু বা HCF। ঠিক আছে, তো এটা ছিল প্রসেস 1। আরেকটা বলা হয় লং ডিভিশন। লম্বা হবে প্রসেসটা, অনেকটা লেন্দি হবে, এইটাই ভালো অ্যাকচুয়ালি, কিন্তু আমি তোমাদের যেহেতু বললাম দেখিয়ে দেওয়া ভালো। সেটা কি, এই নাম্বার দুটোকে ইন্ডিভিজুয়ালি একটাকে দিয়ে আরেকটাকে ডিভাইড করব। ঠিক আছে, যেরকম কোনটা বড় নাম্বার, 36 বড় আর 24টা ছোট, তো ছোট নাম্বারটাকে দিয়ে বড় নাম্বারটাকে আমরা ডিভাইড করব। ঠিক আছে, সেটা কিরকম হবে দেখতে, 24 36 দিয়ে ডিভাইড করো, হলো কতবার যাবে? একবার। বিয়োগ করলে কত পড়ে থাকবে? 12। এবার কি করব, এগোনো যাবে? যাবে না, তো কি করব, ফ্র্যাকশনে করে দেবো? না। ডেসিমালে করবো? তাও করব না। কি করব,
ডিভাইড করে এই 24টাকে এখানে তুলে, ঠিক আছে। এবার কতবার যাবে? 2বার, মিলে গেল। 12 2 24 মিলে গেল। এইবার এই যে মিলে গেল প্রসেসটা, তার মানে এটা শেষ প্রসেস। এইবার এই যে কোণার মধ্যে নাম্বারটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের গসাগু বা এইচসি, ঠিক আছে। therefore HCF of 24 and 36 equals to 12, বা নর্মালি যদি আমি লিখি বাংলায়, গসাগু equals to 12। তো এই হচ্ছে প্রসেস গসাগু বা HCF বের করার। তো এটা আমি তোমাদেরকে দুটো নাম্বারের জন্য করে দেখালাম। সেম ভাবে 3টে নাম্বারের জন্য এই দুটো প্রসেসই অ্যাপ্লাই করা যায়। 3টে নাম্বারের জন্য এইভাবে কমন নেওয়া যায়, ডিভিশনও করা যায়, সব করা যায়, ঠিক আছে। তো দুটো নাম্বারের জন্য আমি তোমাদেরকে গসাগু বের করে দেখালাম। এবার আমি দেখাবো লসাগু বা এলসিএম। হ্যাঁ, সেম নাম্বার দুটোকে আমি নেব গসাগু আর লসাগুর জন্য। চলো তাহলে নেক্সট হচ্ছে এলসিএম বা লসাগু। কাদের বের করব? সেম ভাবে 24 আর 36 এর, ঠিক আছে। এখানেও দুটো প্রসেস। এই দুটো প্রসেসের মধ্যে আমি আগে তোমাদেরকে, দুটো প্রসেস না বলতে গেলে একটাই প্রসেস, তো আমি তোমাদেরকে একটাই দেখাই। ওই যে কমন ডিভিশনটা আমরা করে করে এসেছিলাম, ওই কমন ডিভিশনটা এখানেও আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো কি সেম ভাবে আগে নেব কমন যেগুলো নাম্বার সেইগুলো, তো 2 12 18 হলো, আবার 2 6 9, আবার যাবে 3 2 3 হলো। এই অবধি এসে তো আমরা থেমে গেছি। এবার গসাগুর জন্য আমরা এই 3টে নাম্বারকে নিয়েছিলাম। লসাগুর জন্য এক্সট্রা অ্যাডিশন কি হবে? এইগুলোকে মাল্টিপ্লাই করে দেবো একসাথে, ঠিক আছে। তাহলে একই প্রসেসে তুমি কিন্তু গসাগুও বের করতে পারবে, লসাগুও বের করতে পারবে, বুঝতে পেরেছো তো? এবার এলসিএমটা তাহলে বের করে নি। therefore LCM of 24 and 36 equals to 2 into 3 into 2 into 3, তার মানে কত? 4 3 4 12, 12 into 6 মানে 72। তার মানে 72 হচ্ছে সেই সংখ্যাটা যেটা সব থেকে ছোট। একবার বাংলাতে লিখে দিই, লসাগু ইকুয়ালস টু 72, 72। তার মানে 72 হচ্ছে সেই ছোট সংখ্যাটা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো সব থেকে ছোট মাল্টিপলটা 24 আর 36 এর। হ্যাঁ, এবার তার মানে কি এই সংখ্যাটা এটা দিয়েও বিভাজ্য, এটা দিয়েও বিভাজ্য, ঠিক আছে। 24 কেও আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে 72 পাই, 36 কেও কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 72 পাই, ঠিক আছে। তো এই হচ্ছে লসাগু আর গসাগু, ঠিক আছে। সেম ভাবে আমি যেটা বললাম যে দুটো নাম্বারের জন্য আমি করে দেখিয়েছি, তোমরা 3টে নাম্বার বা 4টে নাম্বারের জন্য করতে পারো একই প্রসেস অ্যাপ্লাই করে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা অ্যাডিশনাল একটা ছোট্ট পয়েন্ট বলে দিই। গসাগু লসাগু তো অনেক নাম্বারের ক্ষেত্রে বের করা যায়, 2 3টে তুমি যত নাম্বার বের করতে চাও সব নাম্বারের জন্যই বের করতে পারবে। কিন্তু দুটো নাম্বারের ক্ষেত্রে যদি আমরা গসাগু বা লসাগু বের করি, সেখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা কি? ফর 2 numbers only, ঠিক আছে। এই প্রসেসটা শুধুমাত্র দুটো নাম্বারের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, সেটা কি? গসাগু বা HCF আর LCM, এই দুটোর যে গুণফলটা, সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান। মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট অফ the two numbers, ঠিক আছে। বাংলায় যদি লিখি তাহলে গসাগু
গুণ লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। এইটা কিন্তু খুব ইউজফুল, এটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হয়। ধরো দুটো সংখ্যা তোমাকে বলে দিল, যেরকম আমি 24 আর 36 কে দিয়ে করে দেখিয়েছিলাম। তো ধরো দুটো সংখ্যা বলে দিল, তোমাকে সেখানে এই ধরনের জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হতে পারে। ধরো বলে দিল সংখ্যা দুটোর গসাগু কত, লসাগু কত, গুণফলটা ধরো বলে দিল, তোমাকে বললো একটা বের করতে। ঠিক আছে, তো একটা কোশ্চেন চলো আমরা করেই নিই যখন আমরা ইউজ করলাম ফর্মুলাটা। আচ্ছা, আগে আমরা দেখে নিই একটু। তোমার হচ্ছে, আচ্ছা মনেই আছে 24 আর 36 ছিল সংখ্যা দুটো। ঠিক আছে, এইবার ওদের হচ্ছে এলসিএম আমরা বের করেছিলাম 72 আর এইচসিএফ ছিল 12, তাই তো? তাহলে প্রোডাক্ট কত, গুণফল, গুণফল যদি আমরা করি, তাই তো? এটা হচ্ছে গুণফল। তো এইগুলো হচ্ছে তোমার কাছে ডেটা আছে, কোশ্চেনটা ফর্ম করবো এবার, সেই জন্য আমি তোমাকে ইনফরমেশন গুলো সব রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে ইনফরমেশন গুলো। এইবার ধরো কোশ্চেনটা এরকম আসছে, আচ্ছা তোমাকে ধরো দেওয়া আছে সংখ্যা দুটোর গুণফল প্রোডাক্ট ইকুয়ালস টু 864, এলসিএম টা দেওয়া আছে 72, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচসিএফ। ঠিক আছে, তোমাকে গুণফলটা দেওয়া, লসাগুটা দেওয়া, তোমাকে বের করতে বললো গসাগুটা। হ্যাঁ, তো তুমি কি করে করবে? ফর্মুলা ইউজ করে করি, আমরা জানি এইচসিএফ আর সরি এলসিএম যে কোনো একটা আগে লিখতেই পারো, ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু হচ্ছে প্রোডাক্ট বা গুণফল, তাই তো আমরা জানি। এইবার ইমপ্লাই এলসিএম আমাদের দেওয়া, জাস্ট ভ্যালু পুট করে দাও ইন্টু এইচসিএফ টা আমরা বের করবো। তো আমরা জানি না এইচসিএফ টা কত, ওটা আমি এইচসিএফ ই লিখি বা গসাগুই লিখি। প্রোডাক্টটা কত, 864। তো দেয়ারফোর তাহলে এইচসিএফ টা কত হয়ে যাবে, আমরা ইকুয়েশন সলভ করি। কি হবে, 864 ডিভাইডেড বাই 72। ঠিক আছে, তো এটাকে যদি আমি ভাগ করি কি হবে, আহ একবারই যায় 2, 12, তাই তো? এইচসিএফ 12 এসছে। দেখো এখানেও কিন্তু ইনফরমেশন অনুযায়ী এইচসিএফ 12ই ছিল। ঠিক আছে, দেয়ারফোর এইচসিএফ বা তোমার গসাগু হয়ে যাচ্ছে কত, 12, 12। তার মানে তুমি দেখতে পাচ্ছ এই যে ফর্মুলাটা ইউজ করলাম বলে অঙ্কটা হয়ে গেল ইজিলি। ঠিক আছে, তো এরকম যদি কোনো কোশ্চেন থাকে, তোমাকে গুণফল দেওয়া, লসাগু দেওয়া, গসাগু দেওয়া, ঠিক আছে, তোমাকে যদি কিছু একটা সরি গুণফলটা দেওয়া, গসাগু দেওয়া বা লসাগু দেওয়া, আরেকটা বের করতে বলো, তুমি বের করে দিতে পারবে। দুটোর ক্ষেত্রেই যদি তোমার লসাগু দেওয়া থাকে তুমি গসাগুটা বের করতে পারবে, যদি তোমার গসাগুটা দেওয়া থাকে তুমি লসাগু বের করতে পারবে। তোমার তিনটে ইনফরমেশনের মধ্যে দুটোই দরকার। বা যদি তোমাকে বলে দেওয়াও থাকে এটার ভ্যালু আছে, গুণফলটা বের করো, ওই দুটোকে মাল্টিপ্লাই করে দিলে তুমি গুণফলটা পেয়ে গেলে। ঠিক আছে, তো এই হলো তাহলে লসাগু আর গসাগুর কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাদের আমি একটা ডেফিনেশন পড়িয়েছিলাম প্রাইম নাম্বার বলার সময়, যেটা ছিল হচ্ছে প্রাইম টু ইচ আদার, মনে আছে প্রাইম টু ইচ আদার? আচ্ছা এইবার হচ্ছে প্রাইম টু ইচ আদারের ডেফিনেশনটাকে এইখানে আরেকটু লিঙ্ক করি। ঠিক আছে, প্রাইম টু ইচ আদার ডেফিনেশনটা কি ছিল, প্রাইম টু
ইচ আদার। কি ছিল ডেফিনেশনটা? একটা একটার সাথে প্রাইম, মানে দুটো নাম্বারের মধ্যে কোনো কমন নাম্বার এরকম থাকবে না ওয়ান ছাড়া, যে নাম্বারটা দিয়ে ওই নাম্বার দুটোকে ডিভাইড করা যাবে, তাই তো? যেরকম আমরা নিয়েছিলাম, ধরো 15 আর 16 নিয়েছিলাম, তো এক্সাম্পলটা ওইটাই নিলাম। তো এই দুটো নাম্বার প্রাইম টু ইচ আদার। দেখো নাম্বার দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই ওয়ান ছাড়া। তো এখানে আরেকটা ডেফিনেশন আমরা কিন্তু বলতে পারি প্রাইম টু ইচ আদারের, যেটা কি দেখো, দুটো নাম্বারের মধ্যে যদি HCF বা গসাগু যদি 1 হয়, তাহলেও কিন্তু সেই নাম্বার দুটো প্রাইম টু ইচ আদার। ঠিক আছে? যেরকম কি ধরো তুমি এই দুটো নাম্বারের যদি তুমি HCF বের করতে চাও, কত হবে? 15 আর 16। তুমি যেই প্রসেসেই করো না কেন, দেখো কিছু আছে কমন নেওয়ার মতো? কিচ্ছু নেই, সুতরাং ওয়ান, অনলি ওয়ান, তাই তো? আর কোনো কমন ফ্যাক্টরই নেই, আর কোনো কমন নাম্বারই নেই যে নাম্বারটা দিয়ে আমরা এই দুটোকে ডিভাইড করতে পারবো। ঠিক আছে? তাহলে HCF ইকুয়ালস টু 1 বা গসাগু ইকুয়ালস টু 1। যদি তুমি ডিভাইডও করো তাও দেখবে কোনো কমন ফ্যাক্টর নেই। তো আমরা বলতে পারি তাহলে যদি গসাগু 1 হয়, তাহলেও একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে মৌলিক হতে। ঠিক আছে? তো দেখো এই দুটো কিন্তু ইন্টারলিঙ্কড। তাহলে এই যে HCF এর ডেফিনেশনটার সাথে তোমার প্রাইম টু ইচ আদারের যে কনসেপ্টটা সেটা। ঠিক আছে? আচ্ছা এইবার, আচ্ছা এইবার চলে যাই তোমাদের প্লেইং উইথ নাম্বারস এর আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে? অনেক নাম্বার আছে নাম্বার সিস্টেমে, তো আরো আলাদা আলাদা সেপারেট সেপারেট করা কোন নাম্বারটা কত দিয়ে ডিভিজিবল, ঠিক আছে, বা বিভাজ্যতার যে নিয়ম। ঠিক আছে? তো ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুলটা কি? মানে ধরো তুমি দেখেই বলে দিতে পারবে এই নাম্বারটা কোন নাম্বারটা দিয়ে ডিভিজিবল, বা ধরো তুমি একটু অবজার্ভ, মানে কিছুটা অবজার্ভ করে বলে দিতে পারবে যে এই নাম্বারটা কোন কোন নাম্বার দিয়ে ডিভিজিবল। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, ফার্স্টে যেটা 1, সব নাম্বারই আমরা জানি 1 দিয়ে ডিভাইড করা যায়, তাই তো? তো সব নাম্বারই 1 দিয়ে ডিভিজিবল। তো ফার্স্টের যেটা ডিভিজিবল বাই 1, সব নাম্বারই 1 দিয়ে ডিভিজিবল, তো ওটা লিখলাম। ঠিক আছে? তো ডিভিজিবিলিটি রুল অফ 2, 2 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা কি করে বুঝবো? দেখে, তাই তো? তো 2 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা যে কোনো নাম্বার আমরা দেখে কি করে বুঝবো? সেই নাম্বারটার যদি এককের ঘরের সংখ্যাটা, মানে কোনো একটা নাম্বারের কোনো একটা সংখ্যার এককের ঘরের অঙ্কটা যদি 0 হয় বা যদি 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল বা 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে? ইউনিট ডিজিট বা এককের অঙ্ক 0 বা ডিভিজিবল বাই 2। ঠিক আছে? এককের অঙ্ক 0 বা ডিভিজিবল বাই 2। আচ্ছা, তো এবার হচ্ছে কি করে বুঝবো? তাহলে একটা এক্সাম্পল দিই। ধরো নাম্বারটা আছে হচ্ছে 4730। এককের সংখ্যা বা ইউনিট ডিজিট কোনটা? এটা দেখো 0 আছে, তার মানে ও হচ্ছে 0 দিয়ে ডিভিজিবল, সরি 2 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে? এবার ধরো নাম্বারটা এরকম হলো 2, তাও 2 দিয়ে ডিভিজিবল। 4, তাও 2 দিয়ে ডিভিজিবল। তার মানে কি হচ্ছে, ইউনিট ডিজিট যদি 0 বা 2 হয়, তাহলে হচ্ছে সেই সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলো তো, আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম যখন নাম্বারগুলোর সাথে যখন ইন্ট্রোডাকশন করাচ্ছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে 2 দিয়ে যদি কোনো নাম্বার ডিভাইড করা যায়, সরি, তাহলে সেই নাম্বারগুলোর একটা স্পেশাল নাম আছে। কি আছে নামটা মনে আছে? ইভেন নাম।
ঠিক আছে? তো ইভেন নাম্বার 2 দিয়ে যদি ডিভাইড করা যায় তার মানে সেই নাম্বারটি ইভেন নাম্বার। তাহলে যদি কোনো ইউনিট ডিজিট 0 হয় বা ইভেন হয় তাহলে সেই নাম্বারটা যত বড়ই হোক না কেন আমরা দেখে বলে দিতে পারবো যে নাম্বারটা 2 দিয়ে ডিভিজেবল। ঠিক আছে? তো এই হচ্ছে 2 এর ডিভিজিবিলিটি রুল। এবার চলে আসি 3 এর ডিভিজিবিলিটি রুল, মানে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা আমরা কি করে বুঝবো, চলো। থ্রি দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা কি করে বুঝবো নাম্বারটা? 3 এর ডিভিজিবিলিটি রুলের যেটা তোমার রুল যেটা আর কি, সরি, সেটা কি, নাম্বারটার যে ডিজিট গুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলোকে সব আমি অ্যাড করব। ঠিক আছে? এবার অ্যাড করার পরে বা যোগ করব আর কি, তো যোগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই পুরো নাম্বারটাও 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে? তার মানে কি, সাম অফ all the digits is divisible by 3। যদি সামটা 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে নাম্বারটাও 3 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে? যেরকম কোনো একটা সংখ্যা ধরো 1 2 3, কি করে বুঝবে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা? আগে ডিজিট গুলোকে যোগ করে নি। ঠিক আছে? কিরকম, 1 + 2 + 3 কত হচ্ছে, 3 + 2 5, 5 + 1 6, তাহলে সামটা কত 6, 6 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় তো। ঠিক আছে? তার মানে সামটা 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাহলে সামটাকে যদি 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে নাম্বারটাকেও যাচ্ছে। ঠিক আছে? তো এটা তাহলে হচ্ছে 3 এর ডিভিজিবিলিটি রুল। তো নাম্বার গুলোকে যদি আমি অ্যাড করি, ডিজিট গুলোকে যদি অ্যাড করি, করার পরে যদি সেই সামটা 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে নাম্বারটা হচ্ছে তোমার 3 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল 3 এর ডিভিজিবিলিটি রুল। এবার নেক্সট হচ্ছে 4। চলো চলে যাই 4 এ। ডিভিজিবিলিটি রুল অফ 4। ঠিক আছে? আচ্ছা, 4 এর ডিভিজিবিলিটি রুল। 2 এর ডিভিজিবিলিটি রুলটা কি ছিল, লাস্টের ডিজিটটা 0 হবে বা তোমার হচ্ছে 2 এর মাল্টিপল, মানে তোমার 2 দিয়ে ডিভিজিবল হতে হবে বা 2 এর মাল্টিপল হতে হবে বা ইভেন হতে হবে। ঠিক আছে? এইবার লাস্টে তখন আমরা কটা ডিজিট চেক করছিলাম, একটাই ডিজিট, খালি ইউনিট ডিজিট, মানে এককের ঘরের সংখ্যাটা শুধু চেক করছিলাম। এইখানে কি করব, 4 এর সময় লাস্টের দুটো সংখ্যা আমরা চেক করে দেখব। ঠিক আছে? মানে কি, এককের ঘরের সংখ্যাটা আর দশকের ঘরের সংখ্যাটা দুটোই আমরা চেক করে দেখব। তার মানে কি, লাস্ট 2 digits divisible by 4। 2 এর সময় লাস্টের একটা ডিজিট দেখছিলাম 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা, 4 এর সময় লাস্টের দুটো ডিজিট দেখছি 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা, সেম ভাবে এইটা কি দেখবো বলতো, লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা। ঠিক আছে? একই রকম। আচ্ছা, এবার তাহলে একটা নাম্বার চেক করি, বড় সড়ো একটা সংখ্যা, কি করে বুঝবো, লাস্টের দেখো দুটো ডিজিট আছে 24, 4 দিয়ে ডিভাইড করা যায়? যায়। তো এই নাম্বারটা তাহলে 4 দিয়ে ডিভিজিবল। ধরো একটা বিশাল বড় সংখ্যা নিলাম, এত বড় সংখ্যা কি করে বুঝবে বলো এবার 4 দিয়ে ডিভিজিবল কিনা? এই যে শুধু এইটুকু চেক করব, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে আমরা ভাগ করতে পারছি 16, তো চলো 4 4 16 ভাগ করতে পারছি, তার মানে পুরো সংখ্যাটাকেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো যত বড়ই হোক না কেন, শুধুমাত্র ওইটুকু জায়গা আমাদের চেক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে 4 এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে? এবার চলে আসি ডিভিজিবিলিটি
রুল অফ 5। 5 এর ডিভিজিবিলিটি রুল কি? যদি এককের ঘরের সংখ্যাটা মানে ইউনিট ডিজিট যদি 0 হয় বা 5 হয়, ঠিক আছে, খুব সিম্পল। যদি লাস্টের ডিজিটটা 0 বা 5 হয় তাহলে হচ্ছে নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল। লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা, এককের অঙ্ক 0 বা 5, ঠিক আছে। তার মানে ইউনিট ডিজিট যদি তোমার 0 বা 5 থাকে তাহলে হচ্ছে সেই সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল। যেরকম ধরো 500360 ডিভিজিবল 5 দিয়ে। হ্যাঁ, এই তো ইউনিট ডিজিটটা 0, 5 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, যদি নাম্বারটা এরকম না হতো, এবার ডিভিজিবল, এইবারও ডিভিজিবল, কারণ কি ইউনিট ডিজিটটা 5, ঠিক আছে। তো এই হলো 5 এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে। এবার নেক্সট 5 ডিভিজিবিলিটি রুল অফ 6। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটার নিয়মটা একটু গড়বড়ে, একটু দেখে তোমার একটু ক্যালকুলেটিভ। সেটা হচ্ছে কি 6 কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় 6 কে? 2 আর 3। তো কোনো সংখ্যা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তার সাথে 3 দিয়েও ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 6 দিয়েও ডিভিজিবল, ঠিক আছে। তার মানে ডিভিজিবল বাই 2 and 3, ঠিক আছে। তার মানে 2 দিয়েও ডিভাইড করা যেতে হবে, আবার 3 দিয়েও ডিভাইড করা যেতে হবে, ঠিক আছে। কি রকম নাম্বারটা? ধরো 1 3 2, হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কারণ লাস্ট ডিজিটটা ইউনিট ডিজিটটা হচ্ছে 2। আর 3 দিয়ে ডিভিজিবল কি করে? দেখো সাম যদি করি 1 + 3 + 2 তাহলে কত হচ্ছে 6। 6 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটা 2 দিয়েও ডিভাইড করা যাচ্ছে, 3 দিয়েও ডিভাইড করা যাচ্ছে, তার মানে 6 দিয়েও তো ডিভাইড করা যাবে। তো তাহলে 132 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে 6 দিয়ে ডিভিজিবল, যেটাকে 2 দিয়েও ডিভিজিবল, 3 দিয়েও ডিভিজিবল, সেজন্য আমরা বলতে পারি একসাথে 6 দিয়েও ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে যাব ডিভিজিবিলিটি রুল অফ 8, ঠিক আছে। ডিভিজিবিলিটি রুল অফ 8। 8টা কি বললাম? ওই যে লাস্টের 3টে ডিজিট, 2 এ লাস্টে একটা ডিজিট চেক করলাম, 4 এ 2টো ডিজিট, 8 এ 3টে ডিজিট চেক করবো, ঠিক আছে। লাস্ট 3 ডিজিটস divisible by 8। কেমন নাম্বারটা? ধরো 4 3 1 2 0 6 4, ঠিক আছে। লাস্টের এই যে 3টে ডিজিট 0 6 4 8 দিয়ে ডিভিজিবল, তো নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাই 9। কত নাম্বার ছিল ওটা? নাম্বার 7। রুল অফ 9। 9টা কি? 9টা আবার 3 এর মতো, ঠিক আছে। 3 এ কি ছিল? সামটা ডিভিজিবল বাই 3। 9 এ সেম, যদি সাম করি ডিজিট গুলোর, সেটা যদি আমরা 9 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। সাম অফ দা ডিজিটস is divisible
বাই 9। যেরকম ধরো খুব একটা বেসিক নাম্বার নিয়ে নি 81। 81 তো 90 ইজ ডিভিজিবল, সবাই জানি। 9 এর স্কোয়ার 9, 9 9 ইন্টু 9, ঠিক আছে। আচ্ছা 8 প্লাস 1 যদি করি দেখো 9 হয়। তো 9 কে তো আমরা 9 দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? তো 81টা 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। আরেকটা নাম্বার দেখি, বানাই একটা নাম্বার, দাঁড়াও। 2745, ঠিক আছে। এই নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল। কি করে? সাম অফ দ্য ডিজিটস কত? 2 প্লাস 7 প্লাস 4 প্লাস 5 কত? 2 প্লাস 7 9 প্লাস 4 5 9, 9 9 18। তাহলে 18 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাও 9 দিয়ে ডিভিজিবল হলো, ঠিক আছে। তার মানে সাম অফ দ্য ডিজিটস যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল। এরপরে ডিভিজিবিলিটি রুল অফ 10 কি? খুব ইজি। যদি ইউনিট ডিজিটটা 0 হয় তাহলে 10 দিয়ে ডিভিজিবল, এটা সবাই জানে, ঠিক আছে। 8 ডিভিজিবিলিটি রুল অফ 10, ঠিক আছে। সেটা কি? ইউনিট ডিজিট 0 বা এককের ঘরের অঙ্কটা যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা সবসময় হচ্ছে 10 দিয়ে বিভাজ্য। দেখেই বলে ফেলতে পারবো আমরা 10 দিয়ে বিভাজ্য, ইউনিট ডিজিট 0, তাই তো। সেরকম ভাবে ধরো 3 1 0 0 2 0, 10 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তো এটা হচ্ছে 10 এর ডিভিজিবিলিটি রুল। এবার লাস্ট ডিভিজিবিলিটি রুল একটা বলে দিই, এটা তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল অফ 11। 11 এর ডিভিজিবিলিটি রুল, এটা খুব ইউজফুল একটা রুল আর কি, মানে এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। 11 দিয়ে ডিভিজিবল হয় কিনা, কোনো নাম্বার 11 দিয়ে বিভাজ্য কিনা, কি করে আমরা চেক করব? সাম অফ অল দ্য ইভেন ডিজিটস আর সাম অফ অল দ্য অড ডিজিটস। মানে কি? একটা সংখ্যা আছে, ওর জোড় যে অঙ্কগুলো, জোড় ঘরের যে অঙ্কগুলো আছে আর কি, সেইগুলোর যোগফল, আর বিজোড়ের যে ঘরগুলো আছে সেইগুলোর যে অঙ্কগুলো আছে ওদের যে যোগফল, এই দুটোর যদি আমি ডিফারেন্স বের করি, যদি যোগফল দুটোকে আমরা বিয়োগ করি, তাহলে সেই মানে রেজাল্টটা যদি 0 হয় বা সেটাও যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। একটু কনফিউজিং, একটু লিখে দেই তাহলে ডিসকাস করি আর একটু সুবিধা হবে, ঠিক আছে। সাম অফ অল দা লেখার দরকার নেই, সাম অফ ইভেন ডিজিটস মাইনাস সাম অফ অড ডিজিটস ইকুয়ালস টু যদি 0 বা ডিভিজিবল বাই 11 হয়, ঠিক আছে। তার মানে কি? 11 দ্বারা যদি বিভাজ্য হয়, ওদের সাম অফ ইভেন ডিজিটস মাইনাস সাম অফ অড ডিজিটসটা যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে তোমার 11 দ্বারা বিভাজ্য। তাহলে একটা এক্সাম্পল দেখি। 1 to 1, ইভেন ডিজিটস কোনটা? এই যে 2। আর অড ডিজিট কোনগুলো? এটাকে যদি সাম করি 1 প্লাস 1 2, ঠিক আছে। এই 2 আর এই 2 এর ডিফারেন্স কত? 0, ঠিক আছে, 0। তার মানে বিয়োগফলটা 0, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আরেকটা দেখি 4 3 3 4, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার অড ডিজিট, এদের সাম কত? 4 প্লাস 3 7। ইভেন ডিজিট এই দুটো
এদের সাম কত? 3 + 4 7। এবার 7 - 7 0 0। তার মানে আবার এই যে সাম অফ অড ডিজিটস, মানে তোমার এই যে জোড় যে অঙ্কগুলো সেইগুলোর সাম, বিজোড় যে অঙ্কগুলো সেইগুলোর যোগফল, এই দুটোর ডিফারেন্স বের করলাম 0। তার মানে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এই হচ্ছে 11 এর ডিভিজিবিলিটি রুল। আরেকটা আছে হচ্ছে ডিভিজিবল বাই 11। এটা একটু দেখি, ফর্ম করার চেষ্টা করি, দাঁড়াও। হচ্ছে 9 2 7 16 আর 11 মানে 3। হ্যাঁ, এই যে নাম্বারটা, ঠিক আছে, দেখো সাম অফ অড ডিজিটস হচ্ছে 9 আর 7। এই দুটোকে সাম করলে কত? 9 + 7 16 16। আর এই দুটোকে যদি সাম করি কত? 2 + 3 5। এই দুটোকে যদি বিয়োগ করি 16 - 5 দেখো 11। তার মানে এটা এতক্ষণ এসেছিল যে 0 কনসেপ্টের গুলো, এই একটা এলো ওই যে 11 কনসেপ্টেরটা, তোমার ডিভিজিবল বাই 11। ঠিক আছে, তার মানে বাই লজিক বা এই রুল হচ্ছে এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। চলো একটু চেক করে দেখি নাম্বারটা সত্যি সত্যি 11 দ্বারা ডিভিজিবল কিনা। 9273 9273 ডিভাইড করি 11, 8 দিয়ে যাবে 88, 4 7 4 দিয়ে 44, 3 33। দেখেছো, ডিভিজিবল 11 দিয়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ডিভিজিবিলিটি রুল। এইটাই দরকার, এই রুলস গুলোই তোমাদের দরকার, এগুলো বেসিক। তো তাহলে এই হচ্ছে রুলস। এই রুল ফলো করে আমরা কোনো নাম্বার অবজার্ভ করে বলে দিতে পারবো যে এই নাম্বারটা কোন নাম্বার দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে তাহলে রুলস। ঠিক আছে, এবার লাস্ট যে টপিকটা তোমাদের নাম্বার সিস্টেমের, এটা হচ্ছে বডমাস। ভি বড মাস। ঠিক আছে, বডমাস, বদমাস যাই বলো, হ্যাঁ, তো ভি বডমাস। তো এখানে হচ্ছে প্রত্যেকটা যে লেটার আছে, প্রত্যেকটা তো তোমার আছে ভি, বি, ও, ডি, এম, এ, এস আছে, তো প্রত্যেকটা হচ্ছে মিনিংফুল। ঠিক আছে, প্রত্যেকটা মিনিংফুল, প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা ইউজ আছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এই যে নামটা বদমাস, এটা কেন আমরা ইউজ করি? কোনো যদি আমরা সিম্পলিফিকেশন করি, সরল যদি আমরা করি, সরল মানে সেই যে ব্র্যাকেটের কাজ মনে আছে, সরল একটা অনেক বড় একটা কিছু সলভ করব, ভ্যালু বের করব, যদি করি কিভাবে করব, যেরকম আমরা ধরো কোনো কোশ্চেন যদি সলভ করি, নর্মালি ধরো কোনো বই যদি পড়ি, ফার্স্টে আমরা বেসিক থেকে পড়ে তারপর আমরা অ্যাডভান্স যাই, তাই তো একটা প্রসেস আছে। তুমি ফট করে অ্যাডভান্সে চলে গেলে অ্যান্সার করতে পারবে না কিছু, তাই না, বুঝতে পারবে না। তো এটা হচ্ছে সেরকমই একটা জিনিস, এটা হচ্ছে সিরিজ, এটা সিকোয়েন্স মেনটেন করবো। আগে ভি এর কাজ হবে, তারপরে বি, তারপরে ও, তারপর ডি, তারপর এম, এ, এস, এইভাবে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ভি মানে কি, বি মানে কি, এগুলো সব বলছি। ভি মানে হচ্ছে ভিনিকুলাম বার। ভিনিকুলাম বার মানে কি? এই যে এরকম থাকে দেখতে, মাথার উপরে ব্র্যাকেটের মতো। ঠিক আছে, বার, এটা হচ্ছে ভিনিকুলাম বার। বিটা কি? ব্র্যাকেট। ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটা সব থেকে দুর্বল, সব থেকে ছোট। সেকেন্ড ব্র্যাকেটটা তারপরে থাকে মোটামুটি আর কি। থার্ড ব্র্যাকেটটা হচ্ছে সব থেকে স্ট্রং। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটাকে ভাঙা সব থেকে কঠিন। তো ব্র্যাকেটের মধ্যে আগে কাজ হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপর থার্ড। আচ্ছা, এবার হচ্ছে ও মানে কি? অফ। অফ মানে মাল্টিপ্লিকেশন বা গুণ, অফ থাকে মনে আছে, অফ, অফ। আচ্ছা, ডি হচ্ছে ডিভিশন, ডিভাইড ভাগ চিহ্ন, ভাগ। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। এ হচ্ছে অ্যাডিশন, এস হচ্ছে
সাবট্রাকশন, বিয়োগ। ঠিক আছে, তো এই সিকোয়েন্স হচ্ছে মেনটেন করে আমরা সলভ করব। ফার্স্টে আসবে ভি, মানে কোনো একটা সিম্পলিফিকেশনের সরলে যদি যে এই বারটা দেখতে পাও ওই কাজটা আগে করবে, তারপরে ব্র্যাকেটের কাজ করবে। ব্র্যাকেটের মধ্যে আগে হবে যেটা দুর্বল সব থেকে সেটা তোমার ফার্স্ট ব্র্যাকেট, দেন হবে সেকেন্ড ব্র্যাকেট, দেন লাস্টে আসবে থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরে আসবে অফ, তারপরে আসবে ডিভিশন বা ভাগ, মাল্টিপ্লিকেশন বা গুণ, অ্যাডিশন বা যোগ, সাবট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে, এইটা মেনটেন করে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তো একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল সলভ করি, দেখি ফর্ম করি একটা সলভ। আচ্ছা, তো এখানে আছে হচ্ছে 4 ডিভাইড 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 4 মাইনাস 4। ঠিক আছে, ধরো এটা আছে। তো ফার্স্টে আমি কিসের কাজ করব? ভিনিকুলাম বার, এই যে এটা। ঠিক আছে, তো 4 ডিভাইড 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 4 আর 4, 4 মাইনাস 4 কত? 0, 0 ব্র্যাকেট ক্লোজ। এইবার 4 ডিভাইড, এবার কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের, 1 প্লাস 0 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসবে 4 ডিভাইড, সেকেন্ড ব্র্যাকেটের কাজ 3 মাইনাস 1 2, ব্র্যাকেট ক্লোজ। এবার থার্ড ব্র্যাকেটের কাজ 4 ডিভাইডেড বাই 2 2, 2 আছে। ঠিক আছে, তো এই দেখো এইটা হচ্ছে রুল। এই যে সিম্পলিফাই করলাম, তার হচ্ছে এটা রুলস, এই যে এই প্রসেসটা মেনটেন করে করে করলাম। ঠিক আছে, তো এটা যদি আমি না মেনটেন করি তাহলে তো একদম হজবরল হয়ে যাবে, কোথা থেকে কোনটা স্টার্ট করবো, আগে এটা করবো না ওটা করবো না কি করবো বুঝে পাবো না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এই রুলসটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা আমি একটা এক্সাম্পল দেখালাম, আরো এক্সাম্পল আছে। ঠিক আছে, আরো এক্সাম্পল আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, এবার এই হচ্ছে বেসিক, এর উপরে বেস করে নাম্বার সিস্টেমে যত কোশ্চেন আছে সব সলভ করা যাবে। ঠিক আছে, আরো যখন আমরা কোশ্চেন সলভ করব তো কোয়েশ্চেনের সাথে সাথে যেসব প্রবলেম গুলো আসবে সেগুলো আমরা ডিসকাস করে দেবো। তো আজকের ক্লাস এই অবধি থাকুক। ক্লাস শেষ হয়ে গেছে।